একদিন এরকম যখন উনি ঘুরে ঘুরে টাকা কালেক্ট করছিলেন কোট আনকোট, তো এরকম একদিন রাত্রিবেলা উনি কোথাও থেকে ফিরছিলেন একটা নির্জন জায়গায়, এরকমই একটা খুব নোংরা একটা জায়গা যেখানে তোর আবর্জনা ফেলা হয়। মানে স্বাধীনতার আগে এটা? হ্যাঁ, স্বাধীনতা। তো সেইখানে এরকম একটা বাচ্চা উনি পেয়েছিলেন, একদম সদ্যজাত বাচ্চা, বস্তায় করে কেউ একটা ফেলে রেখে চলে গেছে ন্যাকড়ায় মুড়িয়ে। তো তিনি আওয়াজ পেয়েছিলেন, একটা কুই কুই টাইপের আওয়াজ পেয়েছিলেন। তো তিনি ভেবেছিলেন কি কোনো তোর কুকুরের বাচ্চা হয়তো কোথাও ওই আবর্জনার মধ্যে ফেঁসে রয়েছে, সে বেরোতে পারছে না। এবার ওনার না খুব মানে মায়ার শরীর বলে না, খুব করুণাময়ী টাইপের একটা ছিল, মানে উনি খুব সবাইকে ভালোবাসতেন, সবাই সবার যত্ন করতেন। উনি ভাবছেন না, ছোট একটা বাচ্চা হয়তো ফেঁসে গেছে আবর্জনার মধ্যে, ওকে বের করতে হবে। তো উনি যখন বের করতে গেছেন, উনি দেখছেন যে একটা বস্তার ভেতর থেকে আওয়াজটা বেরোচ্ছে। এবার যখন আবর্জনা সরিয়ে উনি বস্তাটাকে তুলেছেন, তখন ওনার কানে আওয়াজটা আসে না, এটা তো কুকুরের আওয়াজ নয়, এটা মানুষের শিশুর আওয়াজ আসছে। এবার মানুষের বাচ্চার আওয়াজ, কুকুরের বাচ্চার আওয়াজ আলাদা হয়। দূর থেকে শুনলে হয়তো তোর কিছুটা সব সিমিলারিটি লাগতে পারে, বাট সামনে থেকে শুনলে তুই বুঝতে পারবি, দুটোর মধ্যে ডিফারেন্স করতে পারবি। এবার উনি যখন তাড়াতাড়ি করে জিনিসটা খুলেছেন, উনি দেখতে পাচ্ছেন এবার একটা সদ্যজাত শিশু, যার নাড়িটাও ঠিকঠাক করে কাটা হয়নি, এরকম একটা শিশু ওটার মধ্যে রয়েছে। উনি তাড়াতাড়ি করে নিজে কোলে করে নিয়ে ওটাকে চলে এসছেন, ওই বাচ্চাটাকে নিয়ে এসে খোলেতে এনে উনি প্রচুর যত্ন করেছেন, ডাক্তার দেখিয়েছেন, করে ওনাকে উনি বাঁচিয়েছেন বাচ্চাটাকে। এবার তখন যেহেতু আইন শৃঙ্খলা অতটাও বেশি ছিল না এই সব ব্যাপারে, তো উনি কী করেছিলেন, বাচ্চাটাকে নিজের কাছেই রেখে দিয়েছিলেন, কোনো অনাথ আশ্রমে বা কোথাও দান করেননি। তো ওনার ভেতরে যেহেতু একটা মাদারহুড ব্যাপার ছিল, উনি চাইতেন একটা সন্তান হোক আমার, কিন্তু তিনি যেহেতু প্রকৃতির খেয়ালে একটু অন্যরকম, তিনি কখনো মা হতে পারবেন না। তো তার ভেতরকার একটা মাতৃত্ব জেগে উঠেছে। তিনি ভেবেছিলেন, মানে তার মতে বা তার মনে হয়েছিল যে ঈশ্বর তাকে একটা উপহার দিয়েছে। তিনি যেহেতু মা হতে চেয়েছিলেন, প্রকৃতি মানে হয়তো বিরূপ হলেও ঈশ্বর তার থেকে মুখ ফিরিয়ে চাননি, তাকে মা হওয়ার সুযোগ দিয়েছে, তাকে একটা সন্তান দিয়েছে। তো তিনি তাকে মানে একদম কি বলবো, নিজের মায়ের মতো, নিজের সন্তানের মতন তাকে মানুষ করবার শুরু করেন। তার জন্য উনি কি করেন, উনি না খুব একটা এই যে তাদের যে টিপিক্যাল কাজকর্ম সেগুলো থেকে অনেকটা বেরিয়ে এসেছেন। তার মানে প্রায় 90% টাইমই ওই বাচ্চাটাকেই দিয়ে দিয়েছিলেন, যেহেতু উনি একটা মানে না চাইতেই এরকম একটা জিনিস, না চাইতে বলবো না, একটা মানে খুব আকাঙ্ক্ষিত জিনিস উনি পেয়েছিলেন, একটা সন্তান পেয়েছিলেন। তো নিজের প্রায় লাইফটাই ওর প্রতি উৎসর্গ করে দিয়েছিলেন এবং খুব হ্যাপি হয়ে গেছিলেন তিনি একটা বাচ্চা পেয়ে। তো বেশ অনেক দিন কাটলো। এবার এখানে একটা খুব ডার্ক বিষয় রয়েছে, যেটা আমি তোকে পডকাস্টের আগে তোর সাথে আলোচনা করছিলাম যে বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে, এর আগে আমি যে যৌনপল্লীর ঘটনা বলেছিলাম, যেখানে যে মেয়েদের সঙ্গে কতটা নৃশংসতা হয়, এই নৃশংসতা থেকে কিন্তু এই তৃতীয় লিঙ্গের মানুষরাও বাদ যান না। আচ্ছা আচ্ছা। একদমই। সমাজের কিছু নিকৃষ্ট মানুষ, কিছু ক্ষমতাধর মানুষ নিজেদের ক্ষমতাকে জাহির করার জন্য এদেরকেও ব্যবহার করে থাকে, কারণ তাদের তো কোনো সাপোর্ট নেই, তাদের কোনো ব্যাকবোন নেই, তারা তো এমনিতেই খুব অসহায়। তো তাদেরকে না যৌন দাসী হিসেবে ইউজ করা হয়, হতো এবং এখনো হয় আনফরচুনেটলি। এবং এটা তুই জানিস কিনা জানি না, অনেকেই জানবেন যে প্রচুর তৃতীয় লিঙ্গের মানুষ আছে যারা যৌনকর্মে লিপ্ত, ঠিক আছে? হ্যাঁ, প্রচুর প্রচুর রয়েছে। তো তাদের অনেক ডিমান্ডও রয়েছে, প্রচুর বড় বড় পার্টিজে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে রীতিমতো বাধ্য করা হয় এই কাজকর্ম করার জন্য, ঠিক আছে? তো তখনকার দিনেও সেই ব্যাপারটা খুব একটা আলাদা ছিল না। এই তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যে যারা একটু বেশি মেইলি দেখতে, তাদের খুব ডিমান্ড। এবার তাদেরকে রীতিমতো তুলে নিয়ে যাওয়া হতো তাদের খোল থেকে, তাদেরকে যথেচ্ছভাবে ব্যবহার করা হতো, সরাসরি বলতে গেলে তাদেরকে ধর্ষণ করা হতো, এবং অনেক দিন পর যখন তাদের মন হতো তারা ফেরত দিয়ে যেত বা রাস্তার মাঝখানে ফেলে রেখে চলে যেত, তারা নিজেদের মতো কোনো রকমভাবে আবার নিজেদের খোলে ফেরত চলে আসতো। তো তাদের খোল থেকেও একটি মেয়েকে মেয়েই বলবো, কারণ তিনি নিজেকে আইডেন্টিফাই করতেন মেয়ে হিসেবে। তো তার সঙ্গে এরকম না অন্যায় অনেকবার হয়েছিল। তো সেই সময়কার যে রাজনৈতিক কিছু হোমরা চোমরা লোক ছিল এবং কিছু তথাকথিত আইন রক্ষাকারী পুলিশ, তারাও এই ব্যাপারে জড়িত ছিল। মানে তাদেরকে ওখান থেকে নিজেদের চয়েস মতো কাউকে কাউকে তুলে নিয়ে যেত,
মানে তাদেরকে রীতিমতো ধর্ষণ করে ব্যবহার করে তাদেরকে আবার ফেরত দিয়ে যেত। তারা কিছু বলতে পারতেন না, কারণ যারা আইন রক্ষাকারী তারাই যদি এরকম হয় তাহলে তারা কমপ্লেনটা কাদের কাছে করবে। তো এরকম হতে হতে একদিন হলো কি, ওনারকে মানে যার কথা আমি বলছি, যিনি একজন সন্তানকে উঠিয়ে নিয়ে এসেছিলেন, মানুষ করেছিলেন, তাকে একজনের খুব পছন্দ হয়ে যায়, কোট আনকোট পছন্দ হয়। তো তিনি ছিলেন গুন্ডা টাইপের একটা, মানে রাজনৈতিক গুন্ডা বলা যায়। তো তার খুব পছন্দ হয়েছিল। তো উনি বলেছিলেন যে তুই আমার সঙ্গে যাবি। এবার ওনার না ততদিনে মেন্টালিটি একেবারে চেঞ্জ হয়ে গেছে, পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার উনি, আমি আগেই বললাম, উনি আর স্পেসিফিক যে তৃতীয় লিঙ্গের মানুষদের কাজ, ওই বিভিন্ন জায়গায় গিয়ে টাকা চাওয়া, নাচ গান করা, উনি আর করতেন না। ওনার লাইফটা পুরোপুরি মানে গড়ে উঠছিল ওই বাচ্চাটাকে মানুষ করার জন্য। তো তিনি বলছেন যে না, আমি এখন মা হয়ে গিয়েছি, আমি আর এসব করি না। এবার যেহেতু ওকে রিফিউজ করেছে, সেই তথাকথিত রাজনৈতিক গুন্ডার খুব আঁতে লেগে গেছে, মানে যেটাকে মেল ইগো বা ইগো বলা হয়, সেটাতে খুব লেগে গেছে। এবার যেহেতু ওকে না করেছে, ওকে বলছে আমি তোকে দেখে নেওয়া, কাইন্ড অফ থ্রেটেন করে চলে গেছে সেদিনের মতো। তারপরে অনেকবার তাকে ডেকে পাঠিয়েছে, তিনি যাননি। এবার একদিন কি হলো, এবার তাদের তো প্রচুর ম্যান পাওয়ার, প্রচুর এমনিও ক্ষমতা, প্রচুর টাকা পয়সার জোরও রয়েছে। আর কলকাতায় তখন এনআরকি চলছে পুরোপুরি। ওনাকে উঠিয়ে নিয়ে চলে গেলেন এবং দীর্ঘদিন তাকে দিনের পর দিন কোনো একটা স্পেসিফিক জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করলেন। সেই রাজনৈতিক যে গুন্ডা, তাকে ধর্ষণ করা হলো, প্রায় আধমরা করে তাকে ছেড়ে দিয়ে গেল আবার এই খোল। তো তিনি এখানে এসে প্রচুর কান্নাকাটি করছেন। এবার তিনি মন থেকে পুরোপুরি ভেঙে গিয়েছেন, কিন্তু তাদের তো কোথাও যাওয়ার নেই। কোথায় গিয়ে তিনি তার দুঃখটা জানাবেন, বা কোথায় গিয়ে তিনি অভিযোগ জানাবেন যে আমার সঙ্গে এই অন্যায়টা হচ্ছে? তিনি যদি অন্য থানাতেও যান, তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হবে। কেন? তিনি একটু আলাদা রকম, তাই। এর থেকে প্যাথেটিক কিছু হতে পারে। একদমই তাই। তো উনি যেহেতু এটা এরকম করলেন, তো ওনাকে তার সঙ্গে অন্যায়টা হয়ে যাওয়ার পর তাকে এটা বলা হলো, এরপর এই শিক্ষাটা পেলি তো, এরপর থেকে আমি যখনই তোর কাছে আসব, তোকে আমার সঙ্গে আসতে হবে, এই শিক্ষাটা মনে রাখিস। এবার উনি খুব মানে রেবেল হয়ে গিয়েছিলেন এই অত্যাচারটার পর। উনি অবভিয়াসলি মাথা নোয়াননি। উনি বলেছিলেন যে আমি যাব না, তোমার যা খুশি করার চেষ্টা করো। আমি আমার যে সন্তান রয়েছে, ছেলে ছিল সন্তানটা, আমার ছেলেকেই আমি পুরোটা দান করেছি, ওকে ছেড়ে আমি কোথাও যাব না। আমার যতটুকু জীবন আছে ওকে ঘিরে, ওকে ছেড়ে আমি কোথাও বেরোবো না, তোমার এই অন্যায় আমি মেনে নেবো না, মোট কথা এ কথা বলেছে। তখন ওই যে গুন্ডাটি তখনও বলেছিল যে তোর ছেলের প্রতি এত মোহ তো আমি দেখছি, দাঁড়া। এরপর বেশ কিছুদিন মোটামুটি নির্বিঘ্নে কাটলো, সেরকম কিছু ব্যাপার হয়নি। তারপর একদিন এসে আবার এরকম ডিমান্ড করেছে যে তার সাথে যেতে হবে ওনাকে। উনি অবভিয়াসলি রাজি হননি। তখন বলছে আচ্ছা, ছেলের জন্য রাজি হচ্ছিস না তো, ওটাই যত নষ্টের গোড়া। এবার উনি কী করলেন, উনি একা আসেননি, ওনার দলবল নিয়ে এসেছিলেন। ওনার শটান ঢুকে গেলেন ওনার ঘরে। ওনার ঘর কোথায় ছিল? এই 3 তলায়। বাচ্চাটাকে নিয়ে উনি থাকতেন। ওই বাচ্চাটাকে হিড় করে টানতে টানতে, ওইটুকুটি ছোট্ট বাচ্চা, 3 থেকে 4 বছরের, 3 বছরের বাচ্চা, ওকে নাকি হিড় করে ওখান থেকে টানতে টানতে নিয়ে এলো। এবার উনি তো চিৎকার করছেন, কারণ ওনার তো কলিজার টুকরো যাকে বলে, উনি প্রাণ দিয়ে ভালোবাসছেন ওই বাচ্চাটাকে, নিজের মতন করেই ভালোবাসছেন। উনি ভুলেই গিয়েছেন যে উনি ওকে জন্ম দেননি, এরকম একটা ব্যাপার। তো ওকে যখন ওরকম বিশ্রীভাবে টানতে টানতে নিয়ে এসে, উনি তো চিৎকার করছেন, আটকারবার চেষ্টা করছেন, কিন্তু ওনার যে বাকি দলবল, গুন্ডার যে বাকি দলবল রয়েছে, তাকে আটকে রেখেছে। এবার বাকি যে তৃতীয় লিঙ্গের লোকরা রয়েছে, মানুষরা রয়েছে, তারাও মানে আটকানোর চেষ্টা করছে, কিন্তু তাদেরও তো একটা প্রাণের ভয় রয়েছে, তারাও কিছু বলতে পারছে না। ওই বাচ্চাটাকে নিয়ে এসে উঠোনের মাঝখানে ওর সামনে, মানে ওর মাই বলবো আমি ওনাকে, ওর মায়ের সামনে এক কোপে ওর গলা কেটে দিয়েছিল। আর ওই গলাটা মানে মাথাটা নাকি গড়াতে গড়াতে ঠিক ওর পায়ের সামনে গিয়েই পড়েছে। কি বললি ভাই এটা? হ্যাঁ, কেন? ওটার আগে মানে ও যে একটা বলেছিল না যে আমার ছেলেকে, বাচ্চার পুরো গলা কেটে দিল, কেন না? ওটা নাকি অবস্টাকেল, ওই বাচ্চার জন্য ওকে ও নিতে পারছে না। ওনার মনে হচ্ছে তাই, যে বাচ্চাটা যেহেতু বাধা সৃষ্টি করছে, বাচ্চাটার মায়ায় পড়ে ও এইসব কাজ করতে পারছে না, সেই কারণে ওরই সামনে ওর বাচ্চাটাকে মেরে ফেলল, ওইভাবে, ওই ভয়ঙ্করভাবে।
ওরকমভাবে যখন উনি মারলো, মেরে ওরকম বলে গেল, দেখ তোর যার প্রতি এত মায়া ছিল সেটাকে শেষ করে দিলাম, এরপর থেকে আমি যখন আসবো আমার সঙ্গে আসবি, বলে উনি বেরিয়ে গেলেন। এবার সেই যে মাটি ছিল, আমি মা বলেই বলবো তাকে, তিনি নাকি ওই যে মাথাটা ওনার পায়ের কাছে এসেছিল, মাথাটাকে বুকের কাছে নিয়ে ওখানে প্রায় 2-3 দিন ওরকম বসেছিলেন, ওখান থেকে ওনাকে নড়ানো যায়। মানে উনি এতটাই শক পেয়ে উনি পুরো পাথরের মতন হয়ে গিয়েছিলেন, ওই মাথাটাকে বুকে নিয়ে উনি ওনাকে ওখানে বসেছিল প্রায় 2 দিনের মতো। ওনাকে ওঠানো যাচ্ছে না, খাওয়ানো যাচ্ছে না, কিচ্ছু করানো যাচ্ছে না। অনেক মানে সাধ্য সাধনা করে বাচ্চাটাকে বলা হলো যে ওকে একটু মানে সৎকার করতে হবে, নাহলে ও শান্তি পাবে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম জিনিসপত্র বলার পর উনি প্রায় কি বলবো অচেতনের মতো, মানে যেন ওনার কোনো সার নেই, কোনো কিছু বুঝতে পারছেন না, মানে উনি জাস্ট ছেড়ে দিলেন, মাথাটা গড়িয়ে এবার পড়ে গেল ইয়ের কাছ থেকে, মানে ওনার কাছ থেকে। ততদিনে ওই 2 দিন মোটামুটি কেটে গেছে, দেহটা থেকেও গন্ধ বেরোচ্ছে। তো তখন উনি ওই দেহটা নিয়ে তারা সৎকার করলো কোনোভাবে, কোনো পুলিশ কেস হয়নি অবভিয়াসলি, যেহেতু রাজনৈতিক ব্যাপারের সাথে তিনি যুক্ত ছিলেন। এটা হয়ে যাওয়ার পর তারপরে উনি যে মা ছিলেন তিনি তো পুরোপুরি শকে চলে